আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে আমার কমপক্ষে 5 থেকে 6টা ভিডিও বানানোর প্রয়োজন ছিল, কিন্তু আমার একার পক্ষে তো সেটা সম্ভব না। আর আমার একটা চ্যানেলে যেহেতু আমি ভিডিও আপলোড করি, তাই আরো বেশি সম্ভব না। সেই 5-6টা আসামি কারা, শুধু তাদের নামগুলো বলি, কিন্তু আজকে তাদেরকে ধুলাই করার সময় নেই। আজকে মাত্র একটা আসামি বা রাত্রের রানীকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব। আর সেই একটা আসামি হচ্ছে আমার প্রধান আসামি, ওই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুর। তার আগে অন্য যে আসামিগুলোকে ধুলাই করার প্রয়োজন ছিল, তাদের নামগুলো একটু বলে যাই। আমার ঘৃণিত লালু মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা মেল আসামিদের মধ্যে একজন, অন্যতম আসামি। তারপরে তারই বোন, আমার জীবন ধ্বংসকারী এক এক্স, ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান পিট গার্ডেন দাঁতের বাগান ফাতরালা নিশি। আরেক এক্স, ওই মা নামের কলঙ্কিনী পরকের রানী সাগিনুর। সেই যে গলাবাজি চাপাবাজি মূলক টাইটেল থাম্বনেল দিছে, তাকে ইচ্ছামতো ধুলাই করার প্রয়োজন ছিল, কিন্তু সময়ের অভাবে সেটা আজকে সম্ভব না। তারপর আবার অনেকদিন পর ওই কাল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি যে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে, তার জন্য একটা ভিডিও বানানো দরকার ছিল। তারপর আবার ওই বাপ ছাড়া তানু মণ্ডল যেই গলাবাজি চাপাবাজি করতেছে, বা যে ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল গুলো দিয়ে ভিডিও আপলোড করতেছে, যেভাবে সে তার মা ওই ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে খোঁচাচ্ছে, মায়ের এমন দুঃসময়ে কোথায় মাকে মেন্টালি বা ফিজিক্যালি সাপোর্ট দিবে, তাকে আরো ভরসা দিবে, তাকে সঙ্গ দিবে, সেখানে সে এসে মায়ের কাছে থাকতেছে না। আরো মা কিভাবে ডিপ্রেশনে যাইতে পারে, মাকে সেই মেন্টালি প্রেশার গুলো বা মানে অন্যরকম একটা অত্যাচার সে তার মাকে করতেছে। এই জন্য এই বাপসারা বাংলার তানু মণ্ডলকেও ধুলাই করাটা খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি ছিল, কিন্তু সেটা তো সম্ভব না। তো আপনারা দোয়া করেন। আমি যেন কি বলবো, মাঝে মাঝে কি ইচ্ছা করে জানেন, যে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে এই ধুলাই পেশাটাকেই আমার মূল পেশা হিসেবে, মানে এটাকে পার্ট টাইম জব না বানিয়ে যে ফুল টাইম জব বানিয়ে ফেলতে। কিছু কিছু দালাল চামচারা তো এমনিতেই আমার পিছে ইয়ে লেগে থাকে, আপনার কি আর কোনো খায় দেয়া কাজ নাই, আপনি তাদের পিছনে এইভাবে লেগে আছেন কেন, তাদেরকে এইভাবে ধুলাই করেন কেন। ওই ফকিন্নির বাচ্চাদেরকে, ওই দালাল চামচাদেরকে তো আমি মানে সবসময়ই বলে আসি যে তাদেরকে ধুলাই করাটাই আমার প্রথম ও প্রধান কাজ। কিন্তু এটা তো শুধু মুখে বলি, কিন্তু আমার প্রথম প্রধান কাজ তো আমার সংসার, আমার ব্যবসা বাণিজ্য, এইগুলো। কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে যে এইগুলো বাদ দিয়েও অন্য কোথাও চলে যাই, সারাদিন আমার কাজ থাকবে শুধু মানে ইয়ে নিয়ে, যে তাদের প্রত্যেকের ভিডিও দেখা শেষ সাথে সাথে একজনকে একটা ভিডিওতে ধোলাই, প্রতি জনে জনে একটা করে ধোলাই, তাহলে কমপক্ষে আমার 8-10টা ভিডিও দৈনিক আপলোড করা মানে তখন হয়তো বা একটু সহজ হবে। তো এটা করলে কেমন হয়, আপনারা যদি এই বিষয়ে আমাকে অধিকাংশ ভিউয়ার্সরা ইয়ে দেন, মানে ভোট দেন, তাহলে আমি চিন্তা ভাবনা করে দেখতে পারি যে ব্যবসা বাণিজ্য গুল্লায় যাক, বা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমি ফুল টাইম ইউটিউবার হয়ে যাব, বা মানে রোস্টার, মানে আমার আসামিদের জম হিসেবে ফুল টাইম জব করব। এটা মানে করব কিনা সেটা আপনারা অবশ্যই জানাবেন। তো আচ্ছা ভিউয়ার্স, মূল ধুলায় চলে যাই, কারণ সময় কম। ডাইনি মাগিনুর দুইটা ভিডিওতে যেই পরিমাণ গলাবাজি চাপাবাজি করে গেছে, এক ভিডিওতে তার সব গলাবাজি চাপাবাজির জন্য ধুলাই করাটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে। এরপরেও সংক্ষিপ্তভাবে ধুলাই করি। তো শুরুতেই আবার আমার নতুন ভিউয়ার্সদের কাছে অনুরোধ থাকলো,
আমার কথাগুলো বা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সাথে সাথে আমার ভিডিওগুলো উপভোগ করতে পারবেন। আর এই যে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। তো ডাইনি মাগিনুর, ইদারা ইদারা, তুই কি করেছিস, কি করতেছিস এটা মনে হয় তুই নিজেও জানিস না। মানুষ এমনও পাগল হইতে পারে, এইভাবে ডিপ্রেশনে ভুগতে পারে, মানে এমন উন্মাদ ছেড়ে রাখা মানে না, উচিত না। তোকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা খুবই জরুরি হয়ে গেছে। কি যে টাইটেল থাম্বনেল দিতেছিস, কি বলতেছিস না বলতেছিস, তোর এটা মুখ না কি টপু এটা তুই নিজেই জানিস না। তুই এক কাজ করবি, যখনই ক্যামেরা চালু করবি তার আগে তোর দুইটা জিনিসই ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে আসবি, তোর তলাদেশ এবং তোর মুখমণ্ডল দুইটাই। মানে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ যেভাবে দাঁত ব্রাশ করে আসে, মানে ওইটা তো তুই মানে ব্রাশ করবি যখন ক্যামেরার সামনে আসবি। তোর তলদেশ বা পশ্চাৎ দেশ সবই তুই পরিষ্কার করে আসবি। মানে তোর কথা আর মানে তোর ইনকামিং এর রাস্তা আর আউটগোয়িং এর রাস্তা মিলেমিশে একাকার হয়ে গেছে। এইভাবে মানে আইকলা বাস খাইতে খাইতে আগে থাকতেই তো এটা ঢিলা হয়ে আছে। আর খদ্দেরদের মানে তো আছেই, আনাগোনা তো চলাচল যাতায়াত সেই রাস্তা দিয়ে আছেই। তারপরে আবার তোর জামাই আমার ঘৃণিত লালু, মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা, যেই আসলা আইকলা বাস দিছে, এটার যন্ত্রণায় তো মানে তুই একবারে মানে হয়ে গেছিস। তোর এটা মানে আর জীবনে কোনোদিন টাইট হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ঠিক আছে? তো তোর মানে মুখ আর মানে ওই কীটপুর মধ্যে যাতে কিঞ্চিত পরিমাণ অন্তত পক্ষে আমরা পার্থক্য খুঁজে পাই, সেই জন্য মুখে লাগাম দিয়ে কথাবার্তা বলিস। তুই একই মুখে একই ভিডিওতে কখন কি বলতেছিস তোর সুবিধার্থে, 5 মিনিট আগে কি বলতেছিস, 5 মিনিট পরে কি বলতেছিস তুই নিজেই জানিস না। একবার বলতেছিস তোকে নিয়ে যারা কথা বলে বা তোকে অপছন্দ করে কমেন্ট করে, মানে রোস্টাররা এবং ভিউয়ার্সরা, বিশেষ করে রোস্টারদেরকে বলছিস তারা 100টা কথা বললে 100টা কথাই নাকি মিথ্যা। আবার একটু পরেই বলতেছিস ননদকে আপ্যায়ন করতে পারিস নাই, তোর মনের মধ্যে অনেক স্বপ্ন ছিল, বাসনা ছিল, ননদকে তুই আপ্যায়ন করবি, সেই প্রিপারেশনও তোর ছিল, ফ্রিজের মধ্যে এটা সেটা তুই সংরক্ষণ করে রাখতেছিলি। আপনারা যেটা বলেন সেটা তো অবশ্যই সঠিকই বলেন, সত্যি কথাটাই বলেন যে ননদকে আমি ঠিকমতো আপ্যায়ন করতে পারি নাই, কথাটা তো ভুল না। আরে মাগিনুর, এটা কি তোর, এটা কি মুখ না কি টপু? হ্যাঁ, আমরা কি বুঝবো? রোস্টাররা সত্যি কথা বলে না, রোস্টাররা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে। আর তুমি ইবলিশের নানি ডাইনি মাগিনুর সব হাসা কথা কও, তাই না গো? শোনা আমার, ও টুকু তোরে শোনা কই আলছি, তুই তো রূপা তামা দস্তা হওয়ার উপযুক্ত না। হইনি ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর মাগিনুর মাগিনুর। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা তোমাকে একেবারে জেকে ধরে বসেছেন, এইটাও তুমি মেনে নিতে পারতেছো না, স্বীকার করতেছো না। তোমার উপর কি ভয়াবহ গজব নাজিল হয়েছে সতীন হিসেবে, সেইটাও তুমি মানে অস্বীকার করতেছো, মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি বলতেছো না যে জামাইকে নিয়ে মিথ্যাচারিতা করতেছো, কিন্তু তোমার জামাই আদৌ বিয়ে করেছে কি করে নাই সেটা তুমি বলতেছো না। এই যে আমার কমেন্ট বক্সে আমার কমেন্টগুলো একটু চেক করে নিও, আমার ভিউয়ার্সরা কিভাবে তোমার স্বামী বা তোমার পালিত গৃহকুত্তা আমার ঘৃণিত লালু দেশি কুত্তার বিয়েটাকে মানে সাদরে গ্রহণ করে নিছেন, ঠিক আছে? কত খুশি আমার ভিউয়ার্স সমাজ। হ্যাঁ, সবাই হানিমুনে যাওয়ার জন্য মানে নিজের উদ্যোগে 10 দিন 10 রাত কক্সবাজার হোটেল রুম বুকিং দিয়ে রাখতে চাচ্ছেন। তারপরে যে তোমার কাছ থেকে এটা তোমার ভি সাইন দেখে এই জিনিসটা তুমি যেন স্বীকার করে নাও, মেনে নাও, সেটা চাচ্ছেন। আর তুমি আইসো এখানে তোমার ডিপ্রেশন গিরির, তোমার উন্মাদগিরির একটা কিচ্ছা কাহিনী লইয়া,
কি ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে তুমি ভিডিও করতেছ মূর্খ ডাইনি মাগিনো, তুমি নিজেও জানো না কি লিখতেছ তুমি টাইটেল থাম্বনেলের মধ্যে। হ্যাঁ, হাসপাতালে ভর্তি হও আর না হও, তুমি একটু মানসিক ডাক্তার দেখাও। তুমি খালি মুখে মুখে বললে হবে না যে আমি মানসিকভাবেও খুবই অসুস্থ, শারীরিকভাবেও অসুস্থ। শারীরিকভাবে কেন অসুস্থ সেটা তো আমি চিহ্ন দেখাইছি, যে আমার ঘৃণিত লালু কোলাঙ্গার দেশি কুত্তা তোমাকে মাইরা পাওয়ার মধ্যে তো ব্যান্ডেজ লাগাইছে, সেটা দেখাইতে পারছি। মাথা ইদানিং তুমি এত পরহেজগার সাজছ, এত পর্দাশীল সাজছ যে হিজাব ছাড়া তুমি ঘরের ভিতর বাথরুমে গেলেও তুমি হিজাব পরে যাও। যে ডাইনি মাগিনো সব জায়গায় কাপড় ছাড়া চলাফেরা করে, মানে শুধুমাত্র ক্যামেরার সামনে আসার জন্য তার মানে আব্রু বা কাপড়ের প্রয়োজন পড়ে, সেই ডাইনি মাগিনোর এখন হিজাব ছাড়া ক্যামেরার সামনে আসে না। এটা কতটা হাস্যকর। আর সেই ডাইনি মাগিনোর আমাদেরকে এখন বলতে আসে সে মানে সংসার ধর্ম নিয়ে সন্তানাদি দিকে নজর দিতে গিয়ে বা এবাদত বন্দেগী করতে গিয়ে মানে এতটাই মগ্ন হয়ে গেছিল, এত মশগুল হয়ে গেছিল, তার সংসারে আর কোথায় কি ঘটে যাচ্ছে না যাচ্ছে এগুলোর দিকে তার কোনো ধ্যান খেয়াল ছিল না। এই সুযোগে ওই ঘৃণিত লালু কুলাঙ্গার দেশি কুত্তা এই ঘটনাটা ঘটায় দিছে, তোমার সতীন জোটায় দিছে তোমার কপালে। এই জন্য এখন তুমি খুবই বিপর্যস্ত, খুবই আপসেট। তোমার এখন একটু কি যে করতে মন চাইতেছে, তোমার খালি পদ্মার সরে ছুটে যেতে মন চাইতেছে তোমার মায়ের কাছে, কিন্তু সেটাও তুমি পারতেছ না, এতদিন পারো নাই। তোমার যেই ননদ নামক ওই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান পাথরাবাজির নিশি দেশে আসছে, এমন সময় আসছে যে সে একবার এসে গেছে, আবার ওমরা করতে সৌদি গেছে, আবার আসবে, এই সেই এই ফাঁকে কোলাঙ্গার দেশি কুত্তা তো দাঁতের বাগান দেশে থাকা উপস্থিত মানে দেশে থাকাকালীন সময়ে তোদের বাড়িতে পাবনা থাকা অবস্থায় তুই পদ্মার চরে দৌড় দিছিলি, মনে নাই? আর এখন দেশি কুত্তা তোকে এতটাই মানে ইয়ের মধ্যে মানে শাসনের মধ্যে গণ্ডির মধ্যে বেঁধে রাখছে যে দাঁতের বাগান সৌদি গেছে 15 দিনের জন্য, সেই সময়টার মধ্যে তোকে 2 দিনের জন্য পদ্মার চর থেকে ঘুরে আসতে দিল না, যে তুই একটু মানে রিফ্রেশ হয়ে আসতি। এই সুযোগে সেই ইচ্ছা করলে তার নতুন বউকে নিয়ে তোর নতুন সাম্রাজ্যে থাকতে পারতো, কিন্তু সে হয়তোবা তোকে সেই সুযোগটা দিছে। আমি হয়তোবা একটু ভুল বলতেছি, কিন্তু তুই নিজে থেকেই যাস নাই। যে এই যে তুই যদি একবার খালি বাড়ির বাইরে বের হস, তাহলে হয়তোবা এই বাড়িতে এসে তুই আর তোর সেই সিংহাসন ফিরে পাবি না। মানে সেই সিংহাসনে দেশি কুত্তার নতুন বউ বসে পড়বে। আর সেই জন্য লতার বিয়ের সময় তুই দাঁতের বাগানকে দেশে রেখে তুই গেছিস সেইখানে নাচানাচি করতে, নষ্টামি নোংরামি করতে, কন্টেন্ট বানাইতে। একদিনের জন্য বা 1.5 দিনের জন্য গিয়ে সেখানে না হলেও 15-20টা ভিডিও বানিয়ে নিয়ে আসছিলি। আর এখন দাঁতের বাগান সৌদি আরব গেছে, তবু তুই যে তোর সিংহাসন বেদখল হয়ে যাওয়ার ভয়ে তুই সেখানে যাইতে পারিস না, এই সব পেঁচাল আমাদের কাছে পারতে আসছিস যে আমার একটু মাকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করতেছে, আমি একটু মেন্টালি বা ফিজিক্যালি খুবই ডিপ্রেসড, অসুস্থ, এটা সেটা। তো এখন তুই যে কোনো সময় যাবি এই সেই। আর ভিউয়ার্সদেরকে বলতেছিস, আপনারা যেসব পিন মারা খুচা মারা কমেন্টগুলো করেন, কাটা গায়ে নুনের সিটা দেন, এইগুলা করা উচিত না। এগুলা কইরা মিছা কথা কইরা এই সেই মানুষ কেমনে ঘুমায়, কত কিছু মানে তুই এটা অবাক, তুই নাকি এই চিন্তায় তোর ঘুমে ধরে না। ওরে সিটার, ওরে বাটপার, ওরে ইবলিশের নানি, বাংলাদেশি ডাইনি মাগিনোর, কি কস তুই ডা, তুই এটা কি হনাইলি? এই জন্যই তো বলি তোর এটা মুখ না কি টুকু আসেন দেহি একটু বালা হয় না। তুই নিজে কি এটা কি ভিউয়ার্সরা বুইল্লা গেছে? হ্যাঁ, তুই নিজে স্বীকার করিস না, নিজে বুইল্লা যাস। তুই হাগুটুকানি গোবরটুকানি এটা ডিপ্রেশনের রোগী কস, তুই কি? হ্যাঁ, তুই বোন কেন স্বামী হারা ভিডিও থেকে তোর মিথ্যাচারিতার মানে শুরু বলবো না, শুরু তুই অন্যান্য আরো আগেও করছিস। তানু মণ্ডলের রেজাল্ট নিয়েও তুই মিথ্যাচারিতা করছিস, এই সেই তানু মণ্ডলের
পাশের রেজাল্ট, জেএসসির রেজাল্ট নিয়ে অনেক মিথ্যাচারিতা করছিস, ইয়ে করছিস, ওইগুলো মনে হয় বোন কেন স্বামীহারা ভিডিও আপলোড করারও আগে। তো ওইগুলো আমার জীবনের সাথে যেহেতু না, সম্পৃক্ত না, ওই বিষয়গুলো নিয়ে আমি তোকে ধুলাই করি নাই। কিন্তু বোন কেন স্বামীহারা ভিডিওতে তুই আমাকে নিয়ে, আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে, আমার মা ভাই ভাবি তাদেরকে নিয়ে যেই মানে মিথ্যাচারিতা করে, মানে সুরত যা কথা পৃথিবী উল্টায় দিছিলি, যেখানে আমি একদম মানে তোদের সাথে আমার অবস্থাটা ছিল এরকম যে আমি একবারে নিষ্পাপ একটা ফেরেশতার মতো ছিলাম তোদের অনুযায়ী। যদিও কোনো মানুষই মানে শিশু ছাড়া ছাড়া মানে একদম নিষ্পাপ ফেরেশতার মতো না, কিন্তু তোদের অন্যায় অপরাধের অনুযায়ী আমি একদম নিষ্পাপ একটা ফেরেশতার মতো ছিলাম, যে তোদের সাথে কোনো ধরনের কোনো অন্যায় বা ইলিগাল কাজকর্ম বা অসৎ পন্থা অবলম্বন করে কোনো কিছুই করি নাই। আমি আমার সংসারটা সম্পূর্ণভাবে সৎ বা অনেস্ট থেকে করার চেষ্টা করতেছিলাম। সেইখানে তোর বোন ওই পরকীয়া রানী সাগিনো পরকীয়ায় লিপ্ত হয়েছে, চুরি করছে, টুটামি অনেক কিছু করছে, তারপরে তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। সেইখানে তুই আমাকে যেই পরিমাণ অপবাদ দিছিস, একটা মানুষের মধ্যে এত দোষ থাকতে পারে? আমাকে তুই জীবনে কোনোদিন মানে কি বলবো, যে নেশা জাতীয় সিগারেটের বাইরে, যেখানে আমি নেশার সিগারেট আমার সামনে ধোয়া ছাড়লে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া করছি, মানে মারামারি করছি, যে আমার নাকের সামনে সিগারেটের ধোয়া ছাড়লি কেন, আমি সিগারেট খাই না তুই জানিস না। সেইখানে তুই আমাকে রিহ্যাবে থাকতে হয়েছে, এই সেই এত ইয়েতে চলে গেছিলাম, দুশ্চরিত্র লম্পট বানিয়ে যে অন্য ঘরে পান্তা ভাত থুইয়া বাইরে ফুলাও বিরিয়ানি খেয়েছি, মানে আমার চরিত্র এতটাই খারাপ যে আমি পরনারীতে আসক্ত, এটা সেটা কত কিছু অপবাদ দিছিলি। আমার মা তোর বোনকে খাইতে দেয় না, অত্যাচার করে, কথা শোনা, এইটা সেটা। আমার মা জীবনে কোনোদিন সাগিনুরকে তুমি ছাড়া তুই করে কোনোদিন কথা বলে না, মেয়ের মতো দেখছে। আমার মানে কি বলবো, আমার কোনো একটা ভাবি জীবনে কোনোদিন জালে জালে ঝগড়া হয়, এই পরকীয়া রানী সাগিনুরের সাথে জীবনে কোনোদিন ঝগড়া করে নাই, যে আমি সেই সুযোগটা দেই নাই। মানে আমাকে তারা ওই রকম জমের মতো ভয় পায় যে কিবলি অন্তত পক্ষে ছাড় দিবে না, ইয়ে করবে না। অন্যান্য ভাবিদের সাথে একটু মনোমালিন্য যদি হয়ও, অন্তত পক্ষে আমার বউয়ের সাথে কারো হয় নাই। আর সেইখানে তুই আমার ভাবিদেরকে এমন করছিস, ভাই ভাবি মা, এগুলো করে তুই ঘুমাইছিলি কিভাবে? তুই কোন মুখে না ওই যে কি টুপু দিয়ে কথা বলিস? হ্যাঁ রে রাইনি মাগিনোর, কথা এখনো শুরুই করলাম না, কথা বলতে বলতে অলরেডি কতটা সময় চলে গেছে তোর। মানে এত এত কথা আমি কিভাবে বলবো। এই যে তুই আজকে একটা ভিডিও আপলোড করছিস, সেই ভিডিওতে থাম্বনেলে লিখছিস সংসার আমার ভেঙে যাচ্ছে, মানুষের কিসের এত সমস্যা। আমার যে পরে যে এআই ভুল করেছে, মানে আমি বুঝে নিলাম কেন, বা ও কোন, যদিও শেষে দুন্তান্নর আকারটা হয় নাই, ঠিক আছে, একার হয়ে গেছে, কোণে হয়ে গেছে। আমার যে কোণে সমস্যা নাই। তারপর টাইটেল দিছিস আমার স্বামী সন্তান নিয়ে মানুষের এত চুলকানি কেন, আমার সংসার ভেঙে আগস্ট 2026 কি ধরনের পাগলামিমূলক টাইটেল থাম্বনেল দিছিস। সেই ভিডিওতে সংসার ভেঙে যাচ্ছে, মানুষের এত সমস্যা কেন, এই সেই ইত্যাদি কোনো কথাবার্তা কইছাস, কোনো একটা টু পরিমাণ শব্দ তো করিস নাই। শুধু বলছিস যে কিছু রোস্টাররা ভিউয়ার্সরা তোর নাক ফুল খুলে ফেলা নিয়ে, তুই যে বিধবার বেশ ধরছিস মনের কষ্টে, তোর গৃহস্বামী ওই কুলাঙ্গার দেশি কুত্তার ঠ্যাঙ্গাকে মনের কষ্টে যে নাকুল খুললাই এত করে তুই যত আপদ বিপদে পড়স গা, যে স্বামীর অমঙ্গল হোক হোক, তাইলে অন্তত যে বিধবা হইয়া বাচ্চা দেখবি, তো সতীনের সংসার করবি না, এমন একটা পণ করছিস, করছিস। তো সেই জন্য তুই নাকফুল খুলে ফেলছিস ইচ্ছা করে। তুই সেই কিচ্ছা কাহিনী এখানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতে আসছিস যে আপনারা কেউ কেউ জিজ্ঞেস করতেছেন আমার নাকফুল কোথায়, নাকফুল পরি না কেন, নাকটা খালি কেন। তুই বলছিস নাকফুল খুলছিলাম, এখন আর সেটা খুঁজে পাচ্ছি না, এই জন্য নাকটা খালি। ওরে সিটার, ওরে বাটফার, ওরে ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনো, তুই যে ইচ্ছা করে নাকফুল খুলছিস, সেখানে মানে নাকফুল করে ফেলছিস, রেখে দিছিস, সেইগুলো কি ভিউয়ার্সরা শুনে নাই, দেখে নাই? হ্যাঁ,
আর তোর কি সেই সামর্থ্য নাই, তোর জামাই তোর নাকফুল জোর করে খুলে নিলেও বা হারিয়ে গেলেও তুই নিজে টাকা দিয়ে আরেকটা নাকফুল কিনে এনে তুই নাকে দিতে পারবি? তুই তো ডায়মন্ডের নাকফুল, মানে কি বলবো, ওই যে নকল ডায়মন্ডের নাকফুল এগুলো না, এগুলো একদম অরিজিনাল দামি দুষ্প্রাপ্য ডায়মন্ডের নাকফুলও তুই ইচ্ছা করলে কিনে এনে নাকে দিতে পারিস। তুই আবার সেখানে তোর মামাতো বোন ওই সাথী মাগির সাথে ইয়ে করতেছিস, সাথী তোকে সান্ত্বনা দিচ্ছে তুমি যদি সারা জীবনও এই ছিদ্রের মধ্যে নাকফুল না পরো তোমার ছিদ্র বন্ধ হবে না। তারপর তুই তোর নাকের ছিদ্র দেখিয়ে বাপ রে বাপ ডাকা শুরু করছিস, আল্লাহ ইয়ার্স দেখেন কত বড় ছিদ্র, দেখেন দেখেন। এই নষ্টা মাগিনুর ডাইনি ইবলিশের নানি কতটা কুরুচি সম্পন্ন হইলে, বিকৃত মস্তিষ্কের অধিকারী হইলে তুই এইগুলো করতে পারিস? হ্যাঁ, তবে এগুলো করে তেমন একটা কাস্টমার জোগাড় করতে পারবি না। তোর এই সাদা দেখায়া নাকের এইটা দেখা বা যে নাক ফুল পরার ছিদ্র দেখা, এই ছিদ্র দিয়ে কাস্টমার জুটবে না। এই ছিদ্র যত ছোট বা ইয়ে থাকুক, স্বাভাবিক থাকুক না কেন, তোর নিচের ছিদ্র কিন্তু একদম ডাইরেক্ট হয়ে গেছে। মানে মুখের গহব্বর যতটা বড়, তোর ওই তলদেশ তার চেয়ে তো বেশি বড় হয়ে গেছে। আইকলা বাসের গুতা খেয়ে আর কাস্টমারদের গুতা খেয়ে। তো সেইটা ঠিক আছে কিনা সেইটা দেখা, তাহলে হয়তো বা কিছু খদ্দেরের মানে আগ্রহ কৌতূহল দেখা গেলে সেটা গেলেও মানে যাইতে পারে। এইসব নাকের ছিদ্র দেখে বাবা রে বাবা কত বড় হয়ে গেছে, তাহলে সেই ছিদ্র যদি তুই দেখায় দেস তাহলে তো বাপের জায়গায় কাস্টমাররা দাদা দেখা মানে কি কইতাম ইয়ার বেগে মানে দৌড়ে পালাইব। সবচেয়ে দ্রুতগামী মানে যান বা জন্তু সেটার নাম কি, সেটার চেয়েও দ্রুত গতিতে কাস্টমাররা ব্যাগ গেড়ে দৌড় দিবে, বুঝতে পারছিস? আর তুই এখানে কত গলাবাজি চাপাবাজি যে করতেছিস, মানে কি বলতেছিস না বলতেছিস তুই নিজেই জানিস না। হ্যাঁ, তুই এখানে ভিউয়ার্সদের চুলকানির কথা জিজ্ঞেস করছিস যে ভিউয়ার্সদের এত চুলকানি কেন, আমার স্বামী সন্তান নিয়ে মানুষের এত চুলকানি কেন, আমার সংসার ভেঙে, আর কিছু লিখিস নাই। তোর সংসার ভেঙে যাক, মানে যা খুশি তাই হয়ে যাক, মানুষের কোনো চুলকানি নেই, মাথা ব্যথা নাই, মানুষ সবাই খুশি, সেই খুশিটা সবাই প্রকাশ করতেছে। এতে তোর এত সমস্যা কিসের, তোর চুলকানি কিসের? সব রোস্টাররা তাদের যার যার চ্যানেলে ভিডিও আপলোড করে, তুই রোস্টারদের ভিডিও দেখতে যাস কেন, তুই তাদের কথা শুনতে যাস কেন? তোদের কমেন্ট বক্স তো অফ করাই থাকে, তো সেখানে নিজেদের মন খুশি মতো খেয়াল মতো তোদের শুভাকাঙ্ক্ষীদের কমেন্টগুলো কেন দেখিস? কমেন্ট বক্স একবার অফ করে দে, যেটা তোদের সব সময়ের অভ্যাস, কিন্তু সেইটা করেও পারিস না। তাহলে ভিউয়ার্সরা যদি একবারে চিরতরে তোদেরকে বয়কট করে, তো তোদের রোস্টাররা, তুই বলিস তোকে নিয়ে কথা বলে রোস্টাররা তাদের রিজিক পায়, মানে তাদের রুজি রুটি করে। ওরে সিটার, ওরে ফকিন্নি, তুই কোথা থেকে রুজি রুটির যোগান দিস? হ্যাঁ, ইউটিউব কি তোর বাপ দাদার? হ্যাঁ, ইউটিউবে তুই চিটারি বাটপারি প্রতারণা করে নষ্টামি নোংরামি করে মানে তুই আয় রুজি করতে পারবি? তোকে উচিত কথা বলে দুই চারটা ধুলাই করে রোস্টাররা সঠিকটা তোকে ভালো হওয়ার পথে মানে আনার জন্য তারা একটু প্রতিবাদমূলক ভিডিও বানাবে, সেটা তখন তাদের দোষ হয়ে যায় যে তোরে দিয়া তারা মানে ইয়ে করতেছে, এখান দিয়ে রুজি রুটি কামাই করতেছে। হ্যাঁ রে, তুই তোর 14 গোষ্ঠী মিলে কোথা থেকে রুজি রুটি আয় করতেছিস বা জোগাড় করতেছিস? হ্যাঁ, তোদের সবার জম আমি কিবরিয়াকে দিয়ে তোরা তোদের পেটে দানা পানি দিতে পারতেছিস। আমি যদি ইউটিউবে না আসতাম আর আমার সন্তানকে তোরা এইভাবে জিম্মি না করতে, আমার কাছ থেকে নিয়ে যেতে না পারতি, তোরা ওই যে অফলাইনে খাট কাপাইয়েই তোদের খাইতে হইতো, গার্মেন্টস বা মানুষের বাসা বাড়িতে কাজ করে ভিক্ষা করে, মানে রিক্সা চালি, অন্যান্য তোর বাদ দিয়ে তোর চাচারা ইয়েরা তারা যেইভাবে ভ্যান গাড়ি চালায়, চুরি ডাকাতি ছেঁচড়ামি করে ভিক্ষা করে খায়, ওইভাবেই তোদেরকেও জীবনযাপন করতে হইতো। ভুলে গেছিস কিভাবে দেশি কুত্তা সংসার চালাইতো? হ্যাঁ, কত কষ্ট করে ইয়ে করে তোরা সংসার চালাইতে ইয়ে করতি।
ছেলে টিউশনের টাকা দিতে পারলে দেখা গেছে কারেন্ট বিলের টাকা দিতে পারতি না, বা বাসা ভাড়া টাকা দিতে পারতি না, খাইতে পারতি না, একবেলা পাট শাক খাইলে আরেক বেলা উস্তা বাজি খাইতে হইতো, এই সেই একসাথে 3 পদ দিয়ে খাওয়ার সামর্থ্য ছিল না। আর এখন মানে মানুষের বদনাম করে, মানুষের পাছায় আঙ্গুল দিয়ে তার পাছা থেকে ময়লা বের করে সেইটা খেয়ে খেয়ে শরীরের চর্বি জমিয়ে এখন তুমি অনেক বড়লোক সাচ্ছ, ফুটানি বাইরে গেছে। তুমি কোথা থেকে আজকে এই পজিশনে আসছো? আমি যদি ইউটিউবে না আসতাম, তোদেরকে নিয়ে তো এত বছর ধরে গানা বাজনাই হইতো না। কত মানুষকে মানে প্রতি বছর যেই ইয়েগুলো ভাইরাল টপিকগুলো হয়, এক একটা বিষয় নিয়ে দেখা যায় 2 মাস থেকে সর্বোচ্চ 3 মাস, এর চেয়েও বেশি ইয়ে থাকলে 6 মাস কথাবার্তা হয়, এরপরে এটা ধামাচাপা পড়ে যায়, ওই ইয়েগুলো আর ইয়েতে থাকে না। কিন্তু ওই যে তোদের জম আমি কিবরিয়া, এখনো পর্যন্ত তোদেরকে ধুলাই করি বলে তোরা এখনো ইউটিউব থেকে আয়রোজি করে খাইতে পারতেছিস। সেইখানে তুই আবার রোস্টারদেরকে খোটা দিতে আসিস, মানে কথা শোনাইতে আসিস যে রোস্টাররা তোকে নিয়ে কথা বলে আয়রোজি করে। ওরে হইনি মনে হইতেছে তোর বাপ দাদা মানে ইয়া করে লইছে, যে তোর বাপ দাদা ইউটিউবের টাকাগুলো তাদের চ্যানেলে পাঠিয়ে দেয়, তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, তাই না? তুই রোস্টারদেরকে বলিস রোস্টাররা যেন তোর কাটা খায়ে নুনের চিটা না দেয়, তোকে পিন মারা বা খোঁচা মারা কথা না বলে, ইয়ে না দেয়। তোর সন্তান, তোর মেয়ে ওই বাংলার তানু মণ্ডল কি করতেছে না করতেছে সেটা তুই দেখতেছিস না? সেটা তোর চোখে পড়ে না? তানু মণ্ডল যেই ধরনের টাইটেল থাম্বনেল গুলো দিয়ে বেশ কিছুদিন যাবৎ ভিডিও বানাচ্ছে, আপলোড করতেছে, সে ওই টাইটেল থাম্বনেল অনুযায়ী কোনো কথাবার্তা তার ভিডিওতে বলে? মানে যৌক্তিকতা আছে এই টাইটেল থাম্বনেল গুলো দেওয়ার? কিন্তু এইগুলো শুধুমাত্র তোকে খোঁচা মেরে, তোকে পিন মেরে, তোর মেয়ে তানু মণ্ডল এই টাইটেল থাম্বনেল গুলো দিয়ে তোকে তোর স্থান দেখিয়ে দিচ্ছে। এই যে তুই দেখ কি ধরনের খোঁচা মারছে গতকালকে বা আজকেই, যে থাম্বনেল এবং টাইটেল একই। সংসারে তৃতীয় পক্ষ আসলে ঝামেলা লাগবেই। এক জায়গায় ভালোবাসার স্টিকার ফাইটটা গেছে, ভাঙ্গে গেছে, ভালোবাসা 2 টুকরো হয়ে গেছে, আর ওই জায়গায় কান্নার একটা স্টিকার কেঁদে দিয়েছে। আরেক জায়গায় লেখছে আমরা দুজন কি সিদ্ধান্ত নিলাম, মানে তারা জামাই বউ ওই কুমড়ু পটাশ টোকাই আর তানু মণ্ডল কি সিদ্ধান্ত নিল যে তোদের এই অশান্তির মধ্যে তারা থাকবে না তারা নিজেদের সংসার নিয়েই মানে ব্যস্ত থাকবে। তানু মণ্ডল এখন এরকম হয়েছে, তোর দুঃসময়ে যে এক রাতের জন্য এসে তোর কাছে থাকবে, ওইটুকু সময়ও সে তোকে দেয় নাই। সে তার নিজের সংসারে হয়ে গেছে। দাঁতের বাগানের কাছে জাস্ট কয়েকটা তেল বিক্রি করার জন্য, বা তুই অর্ডার দিছিলি তেলগুলো পৌঁছে দেওয়ার জন্য, আর একটু বিদায় নিতে হবে সেই জন্য একটু দেখা সাক্ষাৎ করার জন্য সে একটু ভিডিও বানাইতে পারবে, এই সেই জামাইকে নিয়ে নিজের ছেলে তাকে রেখে সে চলে আসছে। কিন্তু তোর প্রতি যদি কোনো টান থাকতো, বা যে আগের মতো মানে নাটক শুটিং করার ইয়ে থাকতো, তুই যদি তাকে দুধ মেয়ে না বানিয়ে দিতি, দেশি কুত্তার সৎ মেয়ে, পালিত মেয়ে না বানাইতি, হয়তো বা শুটিং করার জন্য একটা রাত হইলেও সেইখানে থেকে যাইতো। কিন্তু এখন তো সব প্রকাশিত হয়ে গেছে যে দেশি কুত্তা তার আপন বাপ না, এসি, তাহলে কেন শুধু শুধু সেইখানে থাকবে? আর এখন যেহেতু দেশি কুত্তা নতুন আরেকটা হাঙ্গা করে তোর নতুন সতীন নিয়ে আসছে, তোকেই যেখানে দেশি কুত্তা মাইরা থেতলায় ফেলছে, সেখানে তানু মণ্ডলকে যদি আবার দেশি কুত্তা কিছু একটা করে বসে, সেই ভয় থেকে তানু মণ্ডল তোকে একটু সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য তোর কাছে এসে থাকেও নাই। আবার ঠিকই প্রতিদিন উল্টাপাল্টা টাইটেল থাম্বনেল দিয়ে তোকে খোঁচাচ্ছে। তাহলে সেটা মেনে নিতেই হবে। সতীনকে মেনে নে, উল্টাপাল্টা গলাবাজি চাপাবাজি করিস না। ডিপ্রেশনের চিকিৎসা করা, মানে তুই কিভাবে ঘুমাস এটা মানে আমার তো দেখা আছে। ভিউয়ার্সদেরকে একটু দেখিয়ে দিস, ভিউয়ার্সদেরকে ঘটনা খুলে বলিস, এত নষ্টামি নোংরামি করে, এত চিটারি বাটপারি প্রতারণা করে, মিথ্যাচারিতা করে তুই কিভাবে ঘুমাস? তুই যে বলিস, আবার তুই বলিস তুই এখন ইবাদত বন্দেগী নিয়ে মগ্ন, তুই আল্লাহর প্রেমে হাবুডুবু খাচ্ছিলি, এই জন্য ওইদিকে মগ্ন থাকতে গিয়ে তোর জামাই কখন এই অঘটন ঘটিয়ে ফেলছে, সতীনের কবলে পড়ে গেছে, তুই টেরই পাস নাই। আরো কত লেকচার দিছিস রে, তুই নাকি বাচ্চা পাগল মহিলা, বাচ্চাদেরকে আদর করতে তুই ভালোবাসিস, বাচ্চাদেরকে নিয়ে মগ্ন থাকতে গিয়েও
তুই সংসারের দিকে খেয়াল রাখতে পারিস নাই, এই জন্য তোর জীবনে এরকম ঘটে গেছে। তুই বাচ্চাদেরকে কিরকম অত্যাচার নির্যাতন করতে পারিস, করিস এবং করছিস বলে আমার চোখের সামনে ওই কুলাঙ্গার দেশি কুত্তা সেটা সহ্য করতে না পেরে তোকে কি পরিমাণ ছেঁচনি দিছিল, সেটার জন্য আমি তোকে বাঁচাইছিলাম দেশি কুত্তার পিটনি থেকে, সেই 1961 সালের দিকে বা 15 সালের দিকে। সেটা তুই ভুলে গেছিস? সেটা কি কইয়া দিতাম? এখন এইখানে কইবার গেলে ওই কিচ্ছা কইবার গিয়ে আধা ঘন্টা সময় পাইব। যদি ভিউয়ার্সরা কমেন্ট করে সেটা জানতে চায়, আমি আরেকদিন বলবো। তুই সেটা ভুলে গেছিস? হ্যাঁ, তুই কতগুলো সন্তানের, ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করছিস, তাদেরকে বাবা ছাড়া করছিস শুধুমাত্র তোর ক্রিমিনালির জন্য, তোর ডাইনিগিরির জন্য। এতগুলো বাচ্চা কাচ্চা আজকে বাবা ছাড়া। সানি তার সন্তানকে স্বীকার করে না। তোর যে এক্স হাফ প্যান্ট, ওই কুলফিওয়ালা হাসিমা কন্দ, তার সন্তান তানু মণ্ডলকে স্বীকার করে না, সেই জন্য তানু মণ্ডল আজকে বাপ ছাড়া। আর আমি এখনো পর্যন্ত আমার সন্তান সারিকাকে, তোরা যাকে মরিয়ম নাম দিছিস, তাকে ফিরে পাওয়ার জন্য এভাবে যুদ্ধ করে যাচ্ছি। আমার কাছে এখন আমার সন্তানকে পাঠাচ্ছিস না বা যোগাযোগ করতে দিচ্ছিস না। আমি যদি কোনোভাবে না কোনোভাবে মনটাকে পাষাণ বানিয়ে করে বলি যে আমি আর এই সন্তানকে কখনোই আমার কাছে আনবো না, যে আমার আর কোনো পিছুটান নাই বা আমার আর প্রয়োজন নাই, সন্তান বড় হয়ে গেছে, তার শৈশবকাল কেটে গেছে, এখন সে নিজের ভালোটা নিজে চিন্তা করে নেবে, আমি তার দায়িত্ব নিতে পারবো না, তখন তো ওই যে আরো একটা তানুমণ্ডল হবে, আরো একটা আবদিয়া হবে। তো তুই তো সেটাই করছিস। আরো কতগুলো কি করছিস, তোর ভাইয়ের মেয়ে রুহি, এটা সেটা কত কিছু আছে, এগুলো তো চোখে পড়ে না। এই ইবলিশগিরিগুলো তুই ভুলে গেছিস? ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর, তোকে এখনো ধুলাই শুরুই করি নাই, কিন্তু এরপরেও কথা বলতে বলতে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, অনেকটা সময় চলে গেছে। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও এর আগের দিন তুই যেই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিস, সেটার জন্য তো তোকে ধুলাই করতেই পারলাম না। যা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোর এই ভিডিওর জন্য যে মোসার জীবনে অনেক ঝামেলায় আছি, কে মোসা, কি লিখছিস, একটা পাইছিস, তো ননদ আসছে, কিভাবে সুন্দর সুন্দর থাম্বনেল বানাইতে হয়, যে এআই কে বলে দিবি আর সে মন করা মতো, মানে সেই দিক নির্দেশনা অনুযায়ী, প্রম্পট অনুযায়ী তোকে থাম্বনেল বানিয়ে দিবে। কি লিখলো না লিখলো একটু যাচাই বাছাইও করে দেখলি না, যে মোসার জীবনে অনেক ঝামেলায় আছি। আর কি ফটো মুডু লাগাইছিস, নিজেকে অনেক অসহায় মনে হয়, ভালোবাসা ফাড়ায় আলছস তানুমণ্ডলের মতো, তারপরে এইসব মিলিয়ে ডট 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 কেঁদে দিয়েছিস। আর টাইটেলে লিখছিস এইসব কথা আপনাদের সাথে শেয়ার করতে হবে, আমি কখনোই আশা করি নাই। কি কইছস না কইছস, আবার অনেক কিছু কইছস। তো কি কইছস ওইগুলা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে বলে তোকে আবার ইচ্ছা মতো ধুলাই করে তোকে একটু উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকে মানে এখন যদি আবার কিছু বলতে যাই একটা হজবরল লাগবে, মানে ভিডিও কয়েক ঘন্টা বড় হয়ে যাবে, তাই আর আওলা জাওলা লাগাইলাম না, বুঝছস রে ইবলিশের নানি, পাটকেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর। তো আরেকজনকে বা রোস্টারদেরকে মিথ্যা অভিযোগ দেওয়ার আগে, মিথ্যাবাদী বলার আগে, রোস্টারদের দিকে আঙ্গুল তোলার আগে তুই বিবেকের দরজার সামনে, মানে বিবেকের দরজা না, বিবেকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একটু দেখিস, নিজের বিবেককে প্রশ্ন করিস যে তুই জীবনে কি কি পাপ করছিস, তুই মানুষের সাথে যে অন্যায় অপরাধগুলো, গুনাহ, পাপগুলো করে গেছিস, এগুলোর জন্য সারা জীবন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে জায়নামাজ ছিঁড়ে ফেললেও বা মাটি গর্ত করে ফেললেও তোর গুনাহ মাফ হবে না। যেই মানুষগুলোকে ঠকাইছিস, তুই বলিস কথা দিয়ে, টাকা পয়সা দিয়ে, মানে যে কোনো ভাবে তোকে কষ্ট দিচ্ছে, তুই বলতেছিস যে তুই অভিশাপ দিলে, বদদুয়া দিলে তারা ধ্বংস হয়ে যাবে, তোর কথা নাকি আল্লাহ ডাইরেক্ট শুনে, ডাইরেক্ট কানেকশন তোর সাথে আল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তোর উপরে যে আল্লাহ কতটা অসন্তুষ্ট, তোর উপরে আল্লাহ কিভাবে গজব নাজিল করছেন, এরপরেও কি তোর চাপাবাজি কমে না রে ইবলিশের নানি, পাটকেতের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনোর? হ্যাঁ, আমি যেটা বলি, আমি বলতে পারি যে আমাকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদের কাউকে ছাড়েন না। টুডে অর টুমরো, মানে আজ অথবা কাল আল্লাহ তাআলা তাদের শাস্তি অবশ্যই দেন, এমন শাস্তি দেন যা তারা নিতে পারেন না। আর সেটা এখন তোর উপরে
মানে ইয়ে হচ্ছে, নাজিল হচ্ছে। তো এখনই তওবা কর, আর তওবা করার আগে মানে একদম সবার কাছে কাছে গিয়ে তো ক্ষমা চাইতে পারবি না। তোর যেহেতু এত হাজার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স, ইউটিউবে এসে জাতির উদ্দেশ্যে ক্ষমা চা। আর সেখানে অবশ্যই যে জাতির মধ্যে এভারেজে আমাকে বলিস না, কিবরিয়া ভাইয়া আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, আমাকে অবশ্যই ক্ষমা করে দাও। তখন চিন্তা ভাবনা করে দেখব। এক পর্যন্ত তুই জায়নামাজ খোদাই করে ফেললে কি হবে না হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আমি জানি না। ঠিক আছে? তো আজকে আবার এই যে কথা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবার একটু ভিডিওটা লম্বা হয়ে গেল, কথা বড় হয়ে গেল। তো আর কথা না বাড়িয়ে আজকে এখান থেকেই তোকে ছেড়ে দিচ্ছি, তুই দূরে যা, গন্ধ আইতেছে, দুর্গন্ধে টিকতে পারতেছি না রে ডাইনি মাগিনোর, যা। তো ভিউয়ার্স, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যাওয়ার আগে আবারও সবাইকে মনে করিয়ে দিচ্ছি, কেউ কিন্তু লাইক না দিয়ে যাবেন না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তাহলেই আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।